ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কি ঘটনা ঘটেছে। জি, আপনার ব্যানারে এবং হেডলাইনে যা দেখছেন তা সত্য যে জুলাই গণ অভ্যুত্থান মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটাকে জুলাই সনদ বলি আমরা, আর ওনারা ইসলামিক ভাবধারায় জুলাই চনদ বলে, এটা এবং গণভোট কেন অবৈধ নয় এই বিষয়ে জানতে চেয়ে আজকে হাইকোর্ট আপনার একটা রুল জারি করেছেন। সেই রুলে 1 মাসের সময় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরও বেশ কয়েকজনকে। এদেরকে বলেছেন যে কেন এটা অবৈধ নয়। তো মূল কাহিনীটা কি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনালে হয়তো আপনারা বুঝবেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে এবং সেখানে মঙ্গলবার মানে আজকে তো সমাজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুল রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এই দুইজন ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ, এবং রিটের বিপক্ষে ছিলেন এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মনির ও ইমরান সিদ্দিকী। এই যখন অবস্থা তখন জুলাই সনদ বাস্তবায়নে আদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক 2টি রিট করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদওয়ানি খুদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম রিট 2টি দায়ের করেন। এদিকে 18 ফেব্রুয়ারি জুলাই সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটের জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন জনস্বার্থে এই রিট দায়ের করেন। মূল কাহিনী হচ্ছে যে এই রিটগুলো, এটা আজকে আপনার নির্বাচনের পরপরই দেখেছেন যে এইভাবে রিট দায়ের করা হচ্ছে, যেটা 131টা অধ্যাদেশ জারি করেছিলেন, তার মধ্যে জুলাই সনদ এবং আপনার এই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ এগুলো নিয়ে রিট করেছে। এটা কেন করলেন? বিএনপি প্রথম থেকে, বিএনপি নির্বাচনের পর থেকে বলছিলেন যে এসব জুলাই সনদ বা আপনার এই কি বলে গণপরিষদের এমপি হিসাবে ওনারা শপথ নিবেন না। ওনারা শপথ নেয়নি, জামাত হুঙ্কার দিয়েছিলেন, এনসিপি হুঙ্কার দিয়েছিলেন যে ওনারা যদি শপথ না নেন তাহলে ওনারা শপথ দিবেন না। পরে 1 ঘন্টা পরে ওনারা এসে আবার শপথও নেন, কারণ ওনারা বুঝে গেছিলেন যে বিএনপি শপথ নিয়ে 90 দিন পরে হয়তো সংসদীয় আসন শূন্য করে ওখানে নির্বাচন দিয়ে বিএনপি 300 আসনে নিয়ে যাবে। এ ভয়ে আবার এরপরও রাস্তাঘাটে ওনারা চিল্লাচ্ছিলেন। এইদিকে যখন বলা হচ্ছে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে বা তদন্ত হবে, এগুলো নিয়ে হুঙ্কার, বিএনপি দেখলো যে না বাবা দাঁড়াও, তোমাদেরকে সাইজ করতে হবে অন্য লাইনে। সুতরাং এখন হাইকোর্ট জারি করলেন রুল। রুল জারি করার পরে এই বিষয়ে আপনার এখন কথা বলতে হয় কি সংসদের ভেতরে কি সংসদের বাইরে, কারণ হাইকোর্টে আছে এটা। হাইকোর্টে যতক্ষণ পর্যন্ত এটার ফয়সালা না হয় বা সুপ্রিম কোর্টে ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো নিয়ে কোনো আন্দোলন বা কোনো কিছু খাড়া করতে পারেন, কারণ এটা তো আইনের বিষয়। মানে আপনারা আইনের করতে গিয়ে আইনের মাইর খাইলেন। এবং এই যে বিএনপিও বলল যে আমরা সংবিধানের সাথে সাংঘর্ষিক বা সংবিধানের নাই এমন কোনো কিছু আমরা করব না। তো এটা যদি এমনে বলতো বিএনপি এখন বেঁচে যেত। আমি আপনাদের এর আগে বলেছি বিএনপি অনেক অধ্যাদেশ বাতিল করবে, তবে সেটা সরাসরি কলমের খোঁচায় নয়, সেটা বাতিল করবে সব কোর্ট দিয়ে। তার মানে বিএনপি বলে যাবে আমরা কি করছি, এটা তো বিচারপতিরা করছে, বিচারক করছে, বিচারপতি নিরপেক্ষ, বিচারক নিরপেক্ষ, সুতরাং সেখানে হয়ে গেছে। জামাত পূর্ণ শক্তি নিয়োগ করেছে, কিন্তু এই যে জামাতের শিশির মনির থেকে শুরু করে সবাই পূর্ণ শক্তি নিয়োগ করেছে। সেম অবস্থা, যতই শক্তি নিয়োগ করেন, এর আগের বিচারপতি কে ছিলেন সেটা তো আপনারা জানেন। গত 17-18 মাসে যদি এইসব নিয়ে রিট হইতো ও সব বাতিল হয়ে যেত, কারণ ওগুলো তো সব জামাতি আইনজীবী ছিল, জামাতি বিচারপতি ছিল। এখন তার জামাতি বিচারপতি নাই,
জামাতি বিচারপতি কিক আউট অলরেডি, পাশায় লাথি মেরে বের করে দিছে। সুতরাং এখন আপনার রিট একের পর এক রিট হবে এবং একের পর এক রিট বাইজা যাবে। এইটার ফয়সালা হইতে লাগা যাবে এখন ধরেন আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছরও লাগতে পারে। আদালতে আছে, কারো তো কিছু করার নেই, আদালতে আছে। সুতরাং আদালত সিদ্ধান্ত নিবে যে এটা হবে কি হবে না, চলবে কি চলবে না। সুতরাং এগুলো বাইজা গেল, বাইজা গেল না, এগুলো আসলে বাতিলই হয়ে গেল। হাইকোর্ট রুল জারি করে দিয়েছে এবং বিএনপির আইনজীবীরা দাঁড়িয়েছে, এগুলো সব মিলিয়ে মূলত এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যেগুলো সব এখন বাতিলের খাতায় চলে গেল, সব বাতিল হবে। তো দেখতে থাকেন, এই যে আপনার সামনের মাসে, আগামী মাসে যে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনের আগ পর্যন্ত আরো কোন কোন অধ্যাদেশ নিয়ে হয়। হ্যাঁ, মনে আছে আওয়ামী লীগের কোনো এক আইনজীবী হয়তো আগামীকাল গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে সেটারও রুল করে আপনার আবেদন করে দিতে পারে, সেইখানে হয়তো রুল জারি হয়ে যেতে পারে। এগুলো সব এখন খেলা চলবে। আর তার আগে এই যে আমেরিকান যেই ভদ্রলোক আসছেন আর কি, পল কাপুর ভাই, উনি তো বর্তমানে ইন্ডিয়ায় আছেন। উনি 6 তারিখে আসবেন, 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবেন। বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ সবার সাথেই কথা বলবেন। এমনকি সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি যুক্ত হয়ে পল কাপুরের সাথে কথা বলবেন। তার আগ পর্যন্ত আরো কত কিছু হয়, তারপরে কত কিছু হয়, দেখতে থাকুন, নজর রাখুন। আর আপনি শেখ হাসিনা 1400 মানুষ মারছে, তার মধ্যে 500 আবার বেহেস্ত থেকে ফেরত আসছে, কেউ কবর আজাব থেকে ফেরত আসছে। 400-র উপরে কবর আজাব বেশি হয়েছে, আর হুরিদের সতীদের 72টা সতীনের অত্যাচারে ফেরত আসছে। তাহলে সেই শেখ হাসিনারে তুমি বললা ফ্যাসিস্ট, সেই শেখ হাসিনারে তুমি ফাঁসি দিলা, তার সাথে সুমি খানরে ফাঁসি দিলা, ওবায়দুল কাদেরে ফাঁসি দিলা, হাসান মাহমুদরে ফাঁসি দিলা। ভাগ্যিস আমার নাম ঠিকানা জানতো না, নাহলে আমারও ফাঁসি দিত। ঠিক আছে? তাইলে আপনি তার 400 লোক হত্যার জন্য তারে ফাঁসি দিলেন, ফ্যাসিস্ট বললেন। 80,000 লোক যে হত্যা করে তার জন্য আপনার বুক ইয়া নাফসি না ইয়া হিউসেন করতেছেন। এটা তো একটা বাটপারি। এটা কি বাটপারি নয়? কোন গণতান্ত্রিক, কোন গণতন্ত্র বিশ্বাস করা লোক, কোন মানবাধিকারে বিশ্বাস করা মানুষ, কোন নারীবাদী কখনোই হতে পারে না। আপনার 1000টা কারণ থাকতে পারে, 100 কারণ থাকতে পারে আমেরিকার বিরুদ্ধে, কোন সন্দেহ নেই। আপনি কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে ধরে আনবেন, কোন দেশে হামলা চালাবেন। আচ্ছা, একটা কথা বলি, এই পাকিস্তানে যে 1 বছরের শিশু মারলো, এই পাকিস্তান আফগানিস্তানে হামলা করে রোজার দিন, পহেলা রোজার ইফতারি করলো, 1 বছরের শিশু হত্যা করে, তখন আমাদের বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের বামপন্থী, ইসলামপন্থী এরা কোথায় ছিল? ও তাহলে মুসলমানকে হত্যা করা জায়েজ নাকি? এটা আরাম, এটা জায়েজ। এগুলো বললেই তো মৌলানা তাহেরির মুখ ভালো না। শেখ ফরিদ নাস্তিক, মুরতাদ, কাফের, হিন্দু দালাল, ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। ভাই কি বলবো আপনাকে, ডিবি লটারি নিয়ে যে আমেরিকা গেছে সে কয় আমি আমেরিকার দালাল। যে মায়ের পেটের বোন ভারতে বিয়ে দিছে, নিজের মেয়ে ভারতে বিয়ে দিছে, নিজের ভাগ্নি ভারতে বিয়ে দিছে, নিজের মায়ের হাঙ্গা দিছে, সেও আমারে কয় আমি ভারতের দালাল। এটা তো খুব আজাবে আছি, খুব কষ্টে আছি ভাই। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যে শিরোনাম দিয়েছেন, ইরানের এই যুদ্ধ, ইরান, আমেরিকা, ইসরায়েল, মিডল ইস্টের যে যুদ্ধ, এটা সারা পৃথিবীতে প্রভাব পড়বে। এই যুদ্ধ এখানেই থাকবে না, এই যুদ্ধ পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে, যেটা আমাদের জন্য ক্ষতির, বিশেষ করে তৃতীয় বিশ্বের মানুষের জন্য ক্ষতির কারণ হবে। এই ক্ষতির কারণের জন্য শুধুমাত্র একটা দেশ দায়ী নয়, সম্মিলিতভাবে সবাই দায়ী। কেউ না কেউ কম দায়ী, কেউ বেশি দায়ী। আজকে আপনি বাংলাদেশে শেখ হাসিনাকে উচ্ছেদ করে ইউনূসের মতো মার্কিন দালালকে ক্ষমতায় আনলেন, তখন তালিয়া বাজাইলেন। হ্যাঁ, পুরান ঢাকার ঘোড়ার গাড়িতে আপনি ড্রাম পিটাইলেন, বাজাইলেন, কত কিছু করলেন। এখন ওইখানে আমেরিকার পিট্টু বসাবে আপনার জলে কেন? ও বাংলাদেশে আমেরিকার পিট্টু আরাম, আর ইরানে আমেরিকার দালাল, আমেরিকার খচ্চর বসানো হারাম। এই দুই নীতি কেন ভাই? আপনারা তো আমেরিকার চেয়ে ভণ্ড কম না। আমেরিকা যদি ভণ্ড হয়ে থাকে তাহলে তো মহাভণ্ড আমেরিকা। তো শুনেন, ট্রাম্প তো পাগল না। ট্রাম্প কোন দেশের উপর ট্যাক্স বাড়ায়, ট্যাক্স কমায়, যুদ্ধ করে, যুদ্ধ বন্ধ করে নিজের দেশের স্বার্থে। আমরা কেন নিজের দেশের স্বার্থে এরকম হইতে পারে? সে উন্মাদ, কিন্তু তার দেশের জন্য ভালো। সে তার দেশের জন্য ভালো। প্রেসিডেন্ট ট্রাম্প খারাপ, মন্দ, কোনো মেনে নিলাম, কিন্তু তার দেশের জন্য সে ভালো। আমরা দেশের বেলায় কি করেছি? আমার দেশে যে এই মুহূর্তে মার্কিন দালাল পররাষ্ট্রমন্ত্রী, আমার এই দেশে যে মার্কিন দালাল এসে সংবিধান ছিঁড়লো, সংবিধান ফাড়লো, আমার দেশে যে মার্কিন সাম্রাজ্যবাদী দোসর জামাতি সন্ত্রাসীরা আমার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, সেখানে পেশাব করলো, 32 নাম্বার 32 বার ভাঙলো, ও তখন মার্কিন দালালি জায়েজ।
তখন মার্কিন দালালি সিংকুবামদের জন্য জায়েজ। আর এখন ইরানে কি হয়েছে এটা নিয়ে তারা বেজায় চিন্তিত, অস্থির। মনে হয় যে খোমেনি তাদের খালু শ্বশুর, আর নইলে দাদা শ্বশুর, কারো মামা শ্বশুর। কেউ কেউ যান না, এত এত আরাম, এত ভালো লাগে, এত পছন্দ, ইরানে যাই একটু বাস করে আসেন না, বুঝতে পারবেন গণতন্ত্র কারে কয়, ফ্যাসিজম কারে কয়। সারা পৃথিবীতে 100 যারা বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট, এরকম 100 শেখ হাসিনাকে একসাথে করলে এক খমেনি হওয়া সম্ভব না। এই জিনিসটা তারা জানে না। ও আবারও বলতেছি, আমি অবশ্যই নিন্দা জানাই, যেটা জামাত পরে নাই। আমি বলেছি জামাত অফিসিয়ালি বলছে নিন্দা জানাই ইরানের উপর হামলা। তারেক রহমান আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী বলছে নিন্দা জানায়। আমাদের মুসলেকা বিরোধী দলীয় নেতা সাদা শকুন শফিকুর রহমান বলছে নিন্দা জানায়। এই মুরত তাদের নাই, কিন্তু আমরা গালি শুনি। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আর যারা বাংলাদেশের সিংকুবাম, তাদেরকে বলতে চাই, এই ইরানেই কিন্তু কমিউনিস্টদের ধরে ধরে শুধু গুলি করে মারে নাই, গুলি খরচ হবে থেকে ধরে ধরে এনে রাস্তায় জবাই করছে। তারা কোন আক্কালে? ধরে নিলাম বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ে তারা পড়ালেখা করে নাই, কিন্তু বামপন্থীরা তো শুধু পরে আর পরে, পরে আর পরে, পরে আর পরে। খাটের থেকেই পড়ে না, উগারতলা থেকে পড়ে না, কাছতে পড়ে জানি না, পরে আর পরে। আমি 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 ঢাকা শহরের সকল লাইব্রেরির আমি মেম্বার, আমি সেখানে নিয়মিত পড়তাম। আমি কিন্তু বামপন্থীর কোনো লাইব্রেরি থেকে পড়তে দেখি নাই। যাই হোক, সেটা অন্য বিষয়। তারা হয়তো ঘরের মধ্যে তাদের বইয়ের খনি আছে, সেখানে পড়ে, অথবা তারা আমেরিকা যায় পরে, আর কারণ তাদের পোলাপান্ত থাকে আমেরিকা। শুনেন, আমেরিকাতে বাংলাদেশের যত জেনারেল আছে, পাকিস্তানের যত জেনারেল আছে, এদের সম্পদ কোথায়? এটা আমার সাথে জিয়া করিম ভাই ভালো বলতে পারবে। সম্পদ কোথায়? ইরানে না আমেরিকায় রাখছে? সকালবেলা ফজর নামাজ পড়ে মিছিল করে আমেরিকা ধ্বংস হোক, ঈশান নামাজের পরে তো দোয়া করে আল্লাহ গো ডিবি লটারি দাও। এই তো, এই সমস্ত ভণ্ডামি আল্লাহ এগুলো জানে, এই জন্য আল্লাহ আমেরিকারই রাখবে, আমাদের রাখবে না। আল্লাহ তো অন্তরের কথা বুঝে। শুনেন, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ জানে যে ফরিদ, তারপরে বিপুল সাহেব, জিয়া করিম সাহেব, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, চিঙ্কুবাম সবাই মনে মনে কইতেছে আমেরিকার ভিসা দেও, উপরে উপরে কয় আমেরিকা। মানে এই জন্য আল্লাহ মনের কথাটা শুনছে, আমেরিকার এই টিকায় রাখছে এবং রাখবে। এই ইরান, তবে এই ইরান যুদ্ধে এবার আসি যে আসলে সমস্যা কোথায়। এই ইরান যুদ্ধটা এটা একদিনের না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল করার পরিকল্পনা আছে। সেই কারণে তারা সেখানে সৌদি আরব বিরোধী এবং ইসরায়েল বিরোধী শক্তিকে সেখানে থাকতে দিবে না, সাথে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী। আর ইরান, এখন আমাদের জামালপুরের ভাষায় বলি, ছিটতে পারবে না ড্যাশ ড্যাশ, নাম ছড়াই এই এই। আপনি সন্ত্রাসী পালা আর দেশের সাথে যুদ্ধ করা আলাদা জিনিস ভাই। ওই যে কর্তায় গেছে, সুধীর ভাই আনন্দের সীমা নাই, জিয়া করিম ভাই আর আপনি আমার পিঠে থাপ্পড় দিলেন, তুমি যাও মুখের ঢিল মেরে আসো 715 বিপদে কেউ থাকে না। চীন তো একটা বিবৃতি দেয় নাই, রাশিয়া তাকে বিবৃতি দেয় নাই, দিয়েছে কি? চীন বিবৃতি দিয়েছে। চীন বলছে আজকে তারা ইয়ের পাশে আছে। কার পাশে? ইরানের পাশে আছে। পাশে কিভাবে? ভালো কথা। পাশে আছে কি? ঘাড়ের মধ্যে আরো 2টা ঘুষি দেওয়ার জন্য না গেটি দেওয়ার জন্য? ওইগুলো গল্প আমরা জানি, আমরা ওইগুলো গপ্প জানি। চীন কবে শুনেন, চীন হলে এরকম বন্ধু জীবনে বন্ধুর বিপদে আসে নাই, বিপদে আসে না, রাইট, কোনোদিনই আসে নাই। চীন কোনোদিনই কোনো বন্ধুর বিপদে কাজ করে নাই। আর আমেরিকা বন্ধুরেও মারে, শত্রুরেও মারে। বন্ধুকে সাদ্দাম, তার কি পরিণতি করছে আপনারা দেখেছেন, ওটা আমরা নিজের চোখে দেখেছি। আর তার শত্রু ইরান, তারও দেখেন কি। আচ্ছা, ইরানে আজকে ইরানকেই খোমেনি সরকারকে প্রতিষ্ঠিত করেছিল কারা? তারা কারা? এই পাশ্চাত্য শক্তিরাই তো খোমেনিকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে এত চিৎকার করে কেন? এই ইরান আজকে যদি খোমেনি ক্ষমতা না আসতো, ইরানকে তো পারমাণবিক অস্ত্র আমেরিকা দিয়েই দিছিল। এই খোমেনি আসার আগে তো চুক্তি হয়ে গেছিল ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানাবে। তাই এগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোতে আঘাত হানছে ইরানি মিসাইল ও আত্মঘাতী ড্রোন। আমেরিকার সামরিক স্থাপনার পাশাপাশি বহু বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে হয়েছে একাধিক হামলা। বিলাসবহুল হোটেল থেকে তেল শোধনাগার, সামরিক ঘাঁটি থেকে শুরু করে বিমানবন্দর, কোনো কিছুই আর নিরাপদ নাই। এসব হামলায় প্রবাসী বাংলাদেশি সহ বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যুর খবর এসেছে। ইরানের হামলার সহজ ও সাধারণ লক্ষ্যবস্তু হলো মার্কিন মিত্র আর তাদের জ্বালানি স্থাপনাগুলো। ইরানের সস্তা ড্রোন হামলা ঠেকাতে মার্কিনীদের খরচ করতে হচ্ছে কোটি কোটি ডলার। পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন একটি কৌশলগত সুবিধা সত্ত্বেও প্রশ্ন উঠেছে, এই পাল্টা যুদ্ধ কৌশলে ইরানের শাসক গোষ্ঠী কি টিকে যেতে পারবে, নাকি নতুন ফাঁদ তৈরি করছে তাদের জন্য? উপসাগরীয় দেশগুলোকে আক্রমণের
লক্ষ্যে পরিণত করায় কি আরেকটি কুয়েত ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? ইরানকে ঠেকাতে কি জোটবদ্ধ হতে পারে আরব অঞ্চল, নাকি হামলায় নাকাল হয়ে যুদ্ধ বন্ধের জন্য চাপ তৈরি করবে আমেরিকার উপর? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা আলোচনার মাঝপথে আকস্মিকভাবে 28 ফেব্রুয়ারি সকালে শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা। তেহরানের প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারান। আকস্মিক এই হামলার ধাক্কা সামলে রাতেই শুরু হয় ইরানের পাল্টা আঘাত। চিরশত্রু ইসরায়েল অভিমুখে 2 দিন ধরে ধেয়ে আসছে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। দেশটির বেদ শেমিশ শহরের একটি সিনাগগ ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায়। নিহত হন অন্তত 9 জন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় টানা আক্রমণে 450 বেশি আহত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে 2রা মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবিও করা হয়। চিরশত্রু দেশের পাশাপাশি আরব অঞ্চলের বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে তেহরান। এসব দেশে আমেরিকান সামরিক স্থাপনা থাকায় হামলা বৈধ বলে শুরুতেই জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমনকি যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার আলোচনা চলছিল, সেই দেশও পড়েছে হামলার মুখে। শুরুর দিকে ইরানি হামলাগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হলেও এখন তা আর তাতে সীমাবদ্ধ নেই। আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও আক্রান্ত হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে ড্রোন হামলা। ওমানের রাজধানী মাস্কট উপকূলবর্তী সাগরে তেলবাহী জাহাজে হামলায় নিহত হয়েছেন এক নাবিক। সৌদি আরবের সবচেয়ে বড় আরামকো রাস তনুরা তেল শোধনাগারে ড্রোন হামলা হয় 2রা মার্চ। এরপর থেকে বন্ধ আছে তেল শোধনাগারের কার্যক্রম। ইরানি ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি এলএনজি উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো দেশগুলো কেঁপে উঠছে শক্তিশালী বিস্ফোরণে। ইরানের এই প্রত্যাঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনীর কয়েক সদস্য নিহত হয়েছেন। তবে উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বিলাসবহুল হোটেল থেকে শুরু করে চলার রাস্তা কিছুই নিরাপদ নাই। এমনকি দেশগুলোতে কাজ করতে যাওয়া প্রবাসীরাও আছেন চরম ঝুঁকিতে। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 58 জন। আহতদের মধ্যে বাংলাদেশিরা আছেন। বিশ্লেষকরা বলছেন, সর্বোচ্চ নেতা খামেনি যে কোনো সময় নিহত হতে পারেন এমন সম্ভাবনা বহু আগে থেকেই মাথায় রেখে পাল্টা আঘাতের কৌশল সাজিয়ে রেখেছিল ইরান। আর সেই যুদ্ধ কৌশলই এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে প্রচলিত যুদ্ধে তেহরানের বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। এজন্য নেওয়া হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে আতঙ্কিত করে ফেলার কৌশল। খামেনির মৃত্যুর পর 3টি বিষয়কে সামনে রেখে তেহরান এগোতে চাইছে। প্রথমত, তারা বর্তমান রেজিমে টিকে থাকার উপর দিচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। সামরিক বিজয় লাভ করা এখনকার যুদ্ধের মূল লক্ষ্য নয়, বরং খামেনি পরবর্তী নতুন নেতৃত্বকে টিকিয়ে থাকা এবং ধারাবাহিকতা রক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ইরানি সমন্বয়কেরা উপসাগরীয় দেশগুলোতে নিয়ন্ত্রিত উত্তেজনা বাড়ানোর কৌশল প্রয়োগ করছেন। এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দেবে। দর্শক, চলমান সংঘাতে নতুন এক সামরিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। কারণ তেহরানের এক একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার